বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আমি সুমন মিয়া, সহকারী শিক্ষক, জুরানপুর করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আজকে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা বোর্ডে দেখে নিই। প্রথমে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, শিলা ও খনিজ এবং এদের পার্থক্য, শিলার শ্রেণীবিভাগ, তারপরে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, ভূমিকম্প এর কারণ ও ফলাফল। তাহলে প্রথমে শুরু করা যাক পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি পৃথিবী জন্মের শুরুতে বা পৃথিবী সৃষ্টির শুরুতে একটা উত্তপ্ত জ্বলন্ত গ্যাসপিণ্ডের ছিল। ধীরে ধীরে তাপ বিকিরণ করে পৃথিবীটা ঠান্ডা ও শীতল হতে থাকে। এই সময় এর উপরে যে স্তর পড়ে সেই স্তরটাই মূলত ভূত্বক বা পৃথিবী। আমি আবার বলছি, পৃথিবী যখন সৃষ্টি হয় তখন এই পৃথিবীটা ছিল একটা উত্তপ্ত জ্বলন্ত গ্যাসপিণ্ড। ওই উত্তপ্ত বা গরম তাপটা সে ধীরে ধীরে বের করে দিয়ে শীতল ও ঘনীভূত হয় এবং একটা স্তর সৃষ্টি হয়, সেই স্তরটাকে বলা হয় ভূত্বক। এখন আসো ভূত্বকের প্রকারভেদ। ভূত্বক প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে ভূত্বক, দ্বিতীয়টি হচ্ছে গুরুমণ্ডল এবং তৃতীয়টি হচ্ছে কেন্দ্রমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকটাতে আলোচনা যাওয়ার পূর্বে আমি আবার বলে নিচ্ছি, পৃথিবীটা সৃষ্টির শুরুতে একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড, উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এ সময় পৃথিবীর বাইরের ভারী উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয় আর হালকা উপাদানগুলো ভরের তারতম্য অনুসারে নিচ থেকে উপরের স্তরে জমা হয়। তাহলে বলা হয়েছে কি, যে উত্তপ্ত গ্যাসপিণ্ডের মধ্যে যে উপাদানগুলো ছিল একটু হালকা, সেই উপাদানগুলো উপরের স্তরে চলে যায় এবং যে উপাদানগুলো ছিল একটু ভারী সেটা একটু নিচের স্তরে জমা হয়। এভাবে মূলত পৃথিবীর অভ্যন্তরীণ অংশটা গঠিত হয়। প্রথমে আসা যাক ভূত্বক নিয়ে। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে বলা হয় ভূত্বক। তার মানে আমরা মাটির যে অংশে দাঁড়িয়ে আছি সেটাই হলো ভূত্বক। এই ভূত্বকের পুরুত্ব নিচের দিকে 35 কিলোমিটার, আবার সমুদ্রের তলদেশ থেকে 20 কিলোমিটার। সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের এই স্তরকে শিয়াল স্তর বলা হয়। এখানে শিয়াল স্তর বলার কারণটা হচ্ছে এই ত্বকটা, এই ভূত্বকটা মূলত সিলিকন আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যেটা অনেক ভারী এবং ভারী পদার্থ দিয়ে গঠিত হয়। এই শিয়াল স্তরের আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, যাকে আমরা সবাই সীমা নামে পরিচিত। অনুমান করা হয় যে এই ব্যাসল্ট স্তরই সারা পৃথিবী জুড়ে বহিরাবরণ ও গভীর সমুদ্রের তলদেশে বিদ্যমান, যেমন পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে 30 সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। আমরা যদি এই ভূত্বকের নিচের দিকে যাই, আমরা যত নিচেই যাব আমাদের তাপমাত্রাটা ততই বাড়তে থাকবে। এখানে বলেছে যে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে। তাহলে প্রথম ভূত্বকের অংশটা বলা হয়েছে। এখন দেখব গুরুমণ্ডল। ভূত্বকের নিচ থেকে 2885 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব বিশিষ্ট অংশকে বলা হয় গুরুমণ্ডল। আমি আবার বলছি, ভূত্বক থেকে শুরু করে নিচের দিকে 2885 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব বিশিষ্ট অংশকে বলা হয় গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলে রয়েছে সিলিকন, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন এবং আরও অন্যান্য খনিজ উপাদান। গুরুমণ্ডল দুই ভাগে বিভক্ত, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং অধ গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল হচ্ছে 700 কিলোমিটার আর বাকি অংশটা হচ্ছে অধ গুরুমণ্ডল। এই মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। তাহলে
আমরা গুরুমণ্ডল দিয়ে কি বুঝলাম, যে ভূত্বক থেকে শুরু করে নিচের দিকে 2885 কিলোমিটার পর্যন্ত অংশটাই হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং অধো গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল হচ্ছে 700 কিলোমিটার এবং বাকি অংশটা মানে 2885 থেকে আমি যদি 700 কিলোমিটার বিয়োগ করি তাহলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে অধো গুরুমণ্ডল। এখন আসা যাক কেন্দ্রমণ্ডল। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সর্বশেষ নিচের স্তরটি হচ্ছে কেন্দ্রমণ্ডল এবং এটা গুরুমণ্ডলের ঠিক পরেই রয়েছে। গুরুমণ্ডলের নিচ থেকে কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এই স্তর প্রায় 3484 কিলোমিটার। তাহলে আমরা ভূত্বক জানতে পেরেছি 35 কিলোমিটার, আবার কোথাও কোথাও 20 কিলোমিটার। গুরুমণ্ডল জানতে পেরেছি 2885 কিলোমিটার, আর কেন্দ্রমণ্ডল জানলাম 3486 কিলোমিটার। ভূমিকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমণ্ডলের একটি তরল বহিরাবরণ আছে যা প্রায় 2270 কিলোমিটার পুরু এবং একটি কঠিন আন্তঃভাগ আছে যা 1216 কিলোমিটার পুরু। তাহলে এই 3486 কিলোমিটারকে দুটি অংশ ভাগ করেছে, একটি হচ্ছে কঠিন অন্তঃভাগ এবং আরেকটি হচ্ছে বহির্ভাগ। একটাকে ভাগ করা হয়েছে, একটাকে 2270 কিলোমিটার এবং আরেকটি হচ্ছে 1216 কিলোমিটার। তাহলে টোটাল হবে 3486 কিলোমিটার। এতটুকু কিলোমিটার নিয়ে কেন্দ্রমণ্ডল গঠিত। এখন আসা জানা যাক যে কেন্দ্রমণ্ডলে কোন কোন উপাদান থাকে। লোহা, নিকেল, পারদ ও সীসা এই কেন্দ্রমণ্ডলে থাকে। তবে লোহা এবং নিকেল এই মূল্যবান পদার্থগুলো সাধারণত কেন্দ্রমণ্ডলে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসা যাক শিলা ও খনিজ কি এবং এদের পার্থক্য। ভূত্বক সাধারণত শিলা দ্বারা গঠিত। এই শিলা কঠিন হতে পারে, তরল হতে পারে অথবা রূপান্তরিত হতে পারে। বিভিন্ন ধরনের শিলার সংমিশ্রণই সাধারণত এই শিলাটা গঠিত হয়। জানা যাক খনিজ বলতে কি বোঝায়। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয় যে যৌগ গঠন করে তাকে খনিজ বলা হয়। আমি আবার বলছি, কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাকে খনিজ বলা হয়। তাহলে খনিজ গঠন করার প্রথম শর্তই হচ্ছে এখানে এক বা একাধিক মৌলিক উপাদান থাকবে। তারপরে খনিজ হলো একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। এখন শিলা জেনে নেব কি। শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। এক বা একাধিক, একটি অথবা একের বেশি খনিজ নিয়ে হয় শিলা, আর অনেকগুলা মৌলিক পদার্থ বা মৌলিক উপাদান নিয়ে গঠিত হয় খনিজ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। খনিজ দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত হলেও কিছু কিছু খনিজ একটি মাত্র উপাদান দ্বারা গঠিত হতে পারে, যেমন স্বর্ণ, হীরা, তামা, রূপা, পারদ, গন্ধক ইত্যাদি উপাদানগুলো একটি উপাদান নিয়ে গঠিত। শিলা গঠনকারী প্রতিটি খনিজের আলাদা আলাদা বৈশিষ্ট্য বজায় থাকে, যদিও শ্রেণীবিভাগ শিলার একাধিক খনিজ দ্বারা গঠিত। তাহলে আমরা সংজ্ঞা থেকেই মূলত পার্থক্যটি বের করতে পারব। প্রথমেই আমরা সংজ্ঞাটা দিব যে খনিজ হলো এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, আর শিলা হচ্ছে এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। 2 নম্বরে দেওয়া যায় খনিজ সমসত্ব অজৈব পদার্থ, শিলা অসমসত্ব পদার্থ। 3 নম্বরে দেওয়া যায় খনিজ কঠিন ও স্ফটিকাকার হয়, কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না। 4 নম্বর দেওয়া যায় খনিজের নির্দিষ্ট রাসায়নিক ধর্ম আছে, শিলার কোনো রাসায়নিক ধর্ম নেই। খনিজের ধর্ম ও গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরদিকে শিলার ধর্ম ও গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা বুঝতে পারছি একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। খনিজ ছাড়া শিলা গঠিত হতে পারে না। এখন জানা যাক শিলার শ্রেণীবিভাগ। শিলাকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এখন জেনে নিব আগ্নেয় শিলা কি। প্রিয় শিক্ষার্থীরা, আগ্নেয় শব্দটি শুনলেই বুঝতে পারি যে এটার মধ্যে আগুনের একটি কথা জড়িত। জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করতে করতে শীতল হয়
এবং কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন শিলায় পরিণত হওয়াকে আগ্নেয় শিলা বলে। আমি আবার বলছি, শীতল ও কঠিন আকার ধারণ করে গলিত অবস্থা থেকে কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথমে সৃষ্টি হয়েছে, যার জন্য একে প্রাথমিক শিলাও বলা হয়। এই শিলায় কোনো স্তর থাকে না, তাই আগ্নেয় শিলার আরেকটি নাম হলো অস্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হলো, এই শিলার 5টি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্ফটিকাকার। আগ্নেয় শিলা সাধারণত স্ফটিকাকার হয়। দ্বিতীয় হচ্ছে অস্তরীভূত, এটাতে কোনো স্তর পড়ে না। তৃতীয়টি হচ্ছে কঠিন ও কম ভঙ্গুর, এটা সাধারণত অনেক কঠিন হয়, শক্ত হয়, এটা সহজেই ভাঙে না। তারপরে জীবাশ্ম জ্বালানি থাকে না এবং অপেক্ষাকৃত এটা অনেক ভারী হয়। তাহলে আগ্নেয় শিলা থেকে আমরা কি বুঝলাম? যে গলিত অবস্থা থেকে কঠিন শিলায় পরিণত হওয়াকেই আগ্নেয় শিলা বলে। গলিত অবস্থা থেকে কঠিন শিলায় পরিণত হওয়াকেই আগ্নেয় শিলা বলে। এটা সৃষ্টির শুরুতে প্রথমে সৃষ্টি হয়েছে বলে এই শিলাকে প্রাথমিক শিলাও বলা হয়। এই শিলায় কোনো স্তর পড়ে না, তাহলে সেজন্য এটাকে অস্তরীভূত শিলাও বলে। এখন জেনে নিব পাললিক শিলা। পলি সঞ্চিত হয় যে শিলা গঠিত হয়, পলি সঞ্চিত হয় যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও চূর্ণ বিচূর্ণ হয়ে রূপান্তরিত হয় এবং কাকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। তাহলে বলছে কি যে কঠিন শিলাগুলো সাধারণত বিভিন্ন উপাদানের মাধ্যমে, বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ক্ষয় হয়ে পাললিক শিলা সৃষ্টি হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানি রূপে কোনো নিম্নভূমি, হ্রদ বা সাগর গর্ভে সঞ্চিত হয়ে থাকে। পরে সাগরের নিচে যে তলানিতে পড়ে সেটা বিভিন্ন জায়গায় পানির স্রোত বা অন্য কোনো মাধ্যমে গিয়ে পৌঁছে সেটা পাললিক শিলায় রূপান্তরিত হয়। এখন পাললিক শিলার কয়েকটি বৈশিষ্ট্য জানবো। পাললিক শিলা সাধারণত স্তরীভূত, এটাতে স্তর পড়ে, এটা নরম ও হালকা হয়, এটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় বা ধ্বংস করা যায়। এর মধ্যে জীবাশ্ম জ্বালানি দেখা যায়। এই শিলায় ছিদ্রও থাকে। এখন জেনে নিব রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে রূপান্তর হয়, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে এবং নতুন একটি রূপ ধারণ করে, সেটাকে হচ্ছে রূপান্তরিত শিলা বলে। সাধারণত ভূ আন্দোলন, অগ্নুৎপাত, ভূমিকম্প এবং রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়। রূপান্তরিত শিলার কয়েকটি বৈশিষ্ট্য জেনে নিব। এই শিলা স্ফটিক যুক্ত, খুব কঠিন হয়, এতে জীবাশ্ম দেখা যায় না। কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে আমরা জেনে নিব। আমরা জানি ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তন কখনো ধীর গতিতে হয়, আবার কখনো হঠাৎ হয়ে থাকে। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিকম্পের পরিবর্তন ও সাধিত হয় তা হলো ভূপ্রক্রিয়া। যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবনভূমি গড়ে তুলছে, এখানে নদী অবক্ষেপণ একটি প্রক্রিয়া। ভূপ্রক্রিয়া তার কার্য সম্পাদনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়, যেমন মাধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি এবং সৌরশক্তি। এই শক্তিগুলোর কারণে দেখা যায় পৃথিবীর কোনো কোনো অংশ পরিবর্তন হয়। ভূপ্রক্রিয়া সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ধীর পরিবর্তন, দ্বিতীয়টি হচ্ছে আকস্মিক পরিবর্তন। ধীর পরিবর্তন হলো কি, যেটা ধীরে ধীরে হয়, যেমন সূর্যের তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা সাধারণত পরিবর্তন হলে তাকে ধীর পরিবর্তন বলা হয়। আকস্মিক পরিবর্তন, পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। এসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলো ভূত্বকে যে আলোড়ন ঘটে তাকে ভূ আলোড়ন বলে। সাধারণত এই ভূ আলোড়নের কারণেই আকস্মিক পরিবর্তনটা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এখন আজকের পাঠের সর্বশেষ পয়েন্ট হচ্ছে ভূমিকম্প, এর কারণ ও এর ফলাফল। তবে জেনে নেওয়া যাক ভূমিকম্প কি। ভূমি হচ্ছে মাটি আর কম্পন হচ্ছে কাঁপা।
তাহলে ভূমিকম্প শব্দটির অর্থ হচ্ছে ভূমি বা মাটি কাঁপা। যখন ভূমি এবং মাটি কোনো কারণে কেঁপে উঠবে তখনই আমরা সেটাকে ভূমিকম্প বলি। এখন কি কি কারণে ভূমিকম্প হয়? মূল কারণটি কি? প্রধান কারণ হচ্ছে পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সমূহের মধ্যে যখন সঞ্চালন সৃষ্টি হয় তখনই ভূমিকম্প হয়ে থাকে। 2 নম্বর হতে পারে অগ্নুৎপাতের ফলে প্লেট সমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়। অগ্নুৎপাত মানে নিচ থেকে যখন আগুন উপরের দিকে উঠবে তখন অগ্নুৎপাত হয় এবং সেটার কারণেও ভূমিকম্প হয়ে থাকে। এই কারণ ছাড়াও আরও 5টি কারণ পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে শিলাতে ভাঁজের সৃষ্টি। কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়ে থাকে। যেমন 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এই কারণে ভূমিকম্প হয়েছিল। তাপ বিকিরণ, ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে ফাটল বা ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। সূর্য যখন সারাদিন পৃথিবীকে তাপ দেয়, ওই তাপটা সারাদিন নিতে নিতে যখন সেটা বেশি গরম হয়ে যায় আর ওই তাপটা রাতের বেলায় যখন ছেড়ে দেয় তখন দেখা যায় কিছু অংশ ফাটল বা সংকোচন হয়ে যায়, যার কারণে ভূমিকম্প হয়ে থাকে। 3 নম্বর ভূগর্ভস্থ বাষ্প। পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্পের কারণে অনেক সময় ভূমিকম্প হয়ে থাকে। ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের সৃষ্টি হয় অথবা বৃদ্ধি হয়, সেজন্য ভূমিকম্প হয়ে থাকে। 5 নম্বর হিমবাহের প্রভাব। হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে যখন নিচে পড়ে তখন দেখা যায় যে অংশে নিচে পড়বে সেই অংশটাতে ভূমিকম্পের সৃষ্টি হয়, যেটা আশেপাশে আরও অনেক অংশে ছড়িয়ে পড়তে পারে। এখন জেনে নেওয়া যাক ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প যখন হবে তখন কখনোই এর ফলটা ভালো হয় না, সবসময় খারাপ দিকটাই দেখা হয়। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ও ধ্বংসলীলা সাধিত হয়। যেমন ঘরবাড়ি, ধন সম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়, এতে জীবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। 1 নম্বরে বলা যায় ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ বা ফাটলের সৃষ্টি হয়, নদীর গতিপথ পরিবর্তন হয়। উদাহরণ হিসেবে বলা যায় 1787 সালে আসামে ব্যাপক ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ফলে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা নিচে হয়ে যায়, পরে সেটা যমুনা নদীর উপর দিয়ে প্রবাহিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই ভূমিকম্পের ফলে সাধারণত নদীর গতিপথটা পরিবর্তন হয়ে যায়, নদীর নিচু অংশটা উপরে চলে আসে, আবার কখনো কখনো উপরের অংশটাও নিচে চলে যায়। এর ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়। তারপর অসংখ্য পাহাড় পর্বতেরও সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতগাত্র থেকে বা পর্বতের উপরে শিলাপাতের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।